আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের ১৯ নাম্বার ও শেষ পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইজান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম তো জান, এমন করো না, আর কখনো এসব বলবো না। তুমি কি জানো না তোমাকে কত সুন্দর লাগছে ইদানিং? পদ্ম একেবারে মিইয়ে গেল। মানুষটার উপর রাগ করে থাকতে পারে না সে। পদ্ম বলল, ওহো, আগে সুন্দরী ছিলাম না বুঝি? ইজান বলল, আমার বাবুর আম্মু সবসময় সুন্দর ছিল। পদ্ম ছটফট করছে, ঘুম আসছে না তার, পেট পিট ব্যথা হয়ে আছে। এখন তার ডেলিভারির ১ মাস বাকি আছে। এখন রাত ১টা বাজে। পাশে তাকিয়ে দেখে ইজান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পদ্ম ব্যথায় ছটফট করছে। এক সময় তার প্রচন্ড ব্যথা শুরু হলো, শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইজানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজান পাশ থেকে চশমাটা পড়লো, পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। ইতিহাস জ্ঞান শূন্য হয়ে পড়লো ইজান। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্ম এমন করছে। পদ্মের ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকম পাজাকুলা করে কুলে নিয়ে নিচে নিয়ে আসলো। মেয়েটার কান্না ইজানের হৃদয় ভীষণ পুরাচ্ছে। ইজান তার বাবা মাকে গলা উঁচু করে ডাক দিল, তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করবে। এখন একমাত্র ভরসা মেধা। পদ্মের অসহনীয় ব্যথা দেখে কারোরই মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা অসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছিল, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। এই যেন অপারেশন থিয়েটারে, ও যেহেতু ডক্টর তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়ে এসে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মের নর্মাল ডেলিভারি করা হবে তাই সবকিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, তার পাশে দুজন নার্স আর ইজান। পদ্ম কেঁদেই চলেছে। ইজানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইজান কোনো মহিলার ডেলিভারিতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটা দোয়াই করছে যেন পদ্ম এবং তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন অবস্থায় শুয়ে আছে। কিছুক্ষণ আগে ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইজান তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজানের কাঁধে হাত দিল, তারপর বলল, কংগ্রাচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইজান নিজের শার্টের দিকে তাকালো, পুরো রক্ত ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞানও ফিরেছে এবং সে অনেকটাই সুস্থ। ইজান নিজের শার্ট চেঞ্জ করতে গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তো তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইজান কেবিনে এসে মা আর ছেলের কাণ্ড দেখছে। মুচকি হেসে পদ্মর পাশে চেয়ারে বসলো, তারপর বলল, কেমন আছো পদ্ম ফুল? পদ্মর দৃষ্টি তার ছেলের দিকে, আনমনে উত্তর দিল, ভালো। ইজান হুট করে পদ্মের বক্ষে উষ্ঠ ছুঁয়ে দিল, তারপর বলল, পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছে তুমি পদ্ম, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। পদ্ম চমকে তাকালো ইজানের দিকে। পদ্ম বলল, ছেলের নাম ঠিক করেছেন? ইজান বলল, তার নাম ইয়াস শেখ প্রাণ। সুন্দর না? পদ্ম সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের সাথে প্রথম অক্ষর দুটো মিল পেয়েছে। তারা এখন 2জন থেকে 3জন হয়ে গেল সুখী পরিবার। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালাই, অপরদিকে সে জ্বালাই। মাঝে মাঝে পদ্মের কান্না চলে আসে, আর পারে না এ দুজনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াজ কান্না করছে। পদ্ম ইয়াজকে কুলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন ভরছে না, কান্নাও কমালো না। ইজান হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে পদ্মর কুল থেকে ইয়াজকে নিল, তারপর বলল, এত কান্নাকাটি করেছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। পদ্ম বলল, আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকুন একটা বাচ্চা। ঠিক আপনার মতোই হয়েছে আপনার ছেলে। ইজান শুনেও শুনলো না, এমন একটা ভাব ধরলো। পদ্ম রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। ইজানের কলার ধরে একটু ঝাঁকুনি দিল, তারপর বলল, কথা বলছেন না কেন? ইজান বলল, আস্তে কথা বলো, ইয়াজ ঘুমাচ্ছে তো। পদ্ম তার ছেলের দিকে তাকালো, আসলেই ঘুমাচ্ছে। বাবার কুলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো তার কোনো দাম নেই। ছেলেও পল্টি নিয়ে ফেললো। ইজান আস্তে আস্তে ইয়াজকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কুলে করে নিয়ে বেলকনিতে চলে গেল। পদ্ম হাত পা ছোটাছুটি করছে। ইজান চেয়ারে বসলো। পদ্মকেও তার কুলে নিয়ে বসালো। পদ্মর ঘাড়ে উষ্ঠ ছুঁয়ে দিল। ইজান বলল, পদ্ম আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকালো। সত্যি সুন্দর একটা চাঁদ উঠেছে, আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। পদ্ম বলল, আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদকে বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইজান মুস্কি হেসে বলল, অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো। ইজানের দিকে ফিরে প্রশ্ন করলো, আমাদের প্রেমের রং কি হবে ডাক্তার সাহেব? ইজান বলল, শুভ্র। পদ্ম অবাক হলো ইজানের কথাই, তারপর বলল, শুভ্র কেন? ইজান বলল, শুভ্র রং সবসময় পবিত্র। পদ্ম স্মিত হাসলো। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইজানের মনকে বারবার ঝাঁকাচ্ছে। ইজান আর কন্ট্রোল করতে পারলো না। পদ্মের উষ্ঠে উষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে সে। দুজনে গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইজান বলল, পদ্ম তোমাকে আরো একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথে বলে দিল, আর বাবু চাই না ডাক্তার সাহেব। আর এরই সাথে পদ্ম আর ইজানের চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। তো আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আরো গল্প চান কিনা সেটাও জানাতে পারেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।